স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি ইশরাত জাহান। জানাবো খবরের বিস্তারিত। উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম মালিফের জন্য দোয়া এবং সম্প্রীতি সমাবেশ হয়েছে। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তারা বলেন, 5ই আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। এ সময় ভারতীয় আগ্রাসন বন্ধ করার দাবি জানান তারা। সাইফুল ইসলাম মালিফের খুনিদের দ্রুত বিচার এবং চিন্ময় কৃষ্ণের ব্যাপারে প্রয়োজনীয় তদন্ত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। কোন উগ্রবাদী সংগঠন যদি বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাদের নিষিদ্ধ করারও দাবি জানান তারা। বলেন, গোয়েন্দা সংস্থাকে আরও শক্তিশালী করতে হবে এবং ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে জাতীয় ঐক্য গড়ে তোলারও দাবি জানানো হয় সমাবেশ থেকে। সাইফুল ইসলাম মালিকের হত্যাকারীদেরকে ধরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি কার্যকর করতে হবে। উগ্রবাদী সংগঠন ইসকনকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। আমাদের সচেতন থাকতে হবে এবং এসব বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। আদালত চত্বরে আইনজীবী হত্যার বিচারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশে আগামীতে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করার দাবি জানান তারা। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা ও ছাত্র সংসদ নির্বাচন কার্যকরার দাবি জানানো হয়। যারা শিক্ষা প্রতিষ্ঠানে হামলায় মদদ দিয়েছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। আমরা যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়েছে এবং যারা মদত জুগিয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা উস্কানিদাতা, যারা মদতদাতা তাদেরকে চিহ্নিত করবেন, বিচার করবেন এবং আগামীতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেই বিষয়টা নিশ্চিত করবেন। মানুষের যে বৈষম্য সৃষ্টি হয়েছে পাহাড় সম, সেই বৈষম্যকে আমরা বিলোপ করতে চেয়েছি। আমাদের বুকে আশা আছে, আমাদের বুকে স্বপ্ন আছে, সেই স্বপ্ন নিয়েই আমরা রাজপথে লড়াই করছি। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। নুরুল হক বলেন, চট্টগ্রামের ঘটনা মর্মান্তিক ও বর্বর। এই হত্যাকাণ্ডে হিংস্রতার পরিচয় পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে ইন্ডিয়ান গণমাধ্যম মিথ্যাচার করছে বলে মন্তব্য করেন নূর। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্র, গণহত্যা ও বৈষম্য বিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি জানান তারা। তার অনুসারী যারা তারা বিক্ষোভ দেখাতে পারে, প্রতিবাদ করতে পারে। কতটা হিংস্র হলে, জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী, সরকারি নিয়োগকৃত এপিপি তাকে হত্যা করলো। এবং কাণ্ডটা দেখেছেন ইন্ডিয়ান মিডিয়াগুলোতে, কোনো মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে। সুপরিকল্পিতভাবে কতিপয় দুর্বৃত্ত এই ঘটনা ঘটিয়েছে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, যে এটা অলওয়েজ সেল করার জন্য। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি আগামীকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সেই বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছে আদালত। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই নির্দেশ দেয়। এর আগে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। এর প্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় ইসকন সংগঠনটি কাদের এবং এরা কোথা থেকে এসেছে। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই বাছাই করে দেখছে সরকার। ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকলে বিচার হবে ব্যক্তির। ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক পরিচয় মুখ্য নয়।
উঠে আসবে শুধু ওই ব্যক্তি সন্ত্রাসী। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলোচনা সভায় কথা বলেন উপদেষ্টা হাসান আরিফ। কোনো অপরাধের জন্য নির্দিষ্ট সংগঠন, দল কিংবা গোষ্ঠীর বিরুদ্ধে আঙ্গুল না তোলার অনুরোধ জানান তিনি। ধারাবাহিকভাবে কেউ যদি কোনো সংগঠনের পরিচয়ের অপব্যবহার করে থাকে তাহলে ব্যক্তি দোষী হবেন, সংগঠন নয়। অনুষ্ঠানে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, জেলা প্রশাসক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বক্তব্য রাখেন। আইন অনুযায়ী তার যে সাজা হওয়ার দরকার সন্ত্রাসী কার্যকলাপের জন্য, সেটা রাষ্ট্রদ্রোহিতাই হোক বা আলিফের হত্যাকাণ্ডের উস্কানিদাতা হিসাবেই হোক, সকল অপরাধের জন্যই তাকে শাস্তি পেতে হবে। কোনোভাবে কোনো একক কোনো অপরাধীর জন্য কোনো গোষ্ঠীকে, কোনো সংগঠনকে বা কোনো দলকে আঙুল তুলে দেখাবো না। আমি যদি কোনো অপরাধ করে থাকি আমি এককভাবে তার জন্য দায়ী। প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সরাসরি যাচ্ছি তার কাছে। স্বর্ণা, কি নিয়ে আলোচনা হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? আমরা এখন আছি কিন্তু যমুনার সামনে, অর্থাৎ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে, এবং সন্ধ্যা 6টার ঠিক কয়েক মিনিট আগেই কিন্তু একে একে বিএনপির 5 প্রতিনিধি সদস্য অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস, সালাউদ্দিন এবং তার পাশাপাশি কিন্তু আরো 3 নেতা কিন্তু কেন্দ্রীয় সদস্য নেতা কিন্তু প্রবেশ করেছেন। এবং আমি যদি জানাই, প্রথমেই প্রবেশ করেছেন কিন্তু মির্জা আব্বাস, কেন্দ্রীয় কমিটির সদস্য, এবং তারপরই কিন্তু প্রবেশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ। এবং এই আলোচনায় অর্থাৎ প্রধান উপদেষ্টার সাথে বিএনপির কেন্দ্রীয় কমিটির যে আলোচনা, সেই আলোচনাতে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হোসেন টুকুর থাকার কথা থাকলেও তিনি সিরাজগঞ্জে থাকায় কিন্তু আজ তিনি এখানে যোগ দিতে পারছেন না। এবং তার পাশাপাশি আমরা যখন কথা বলেছি আসলে বিএনপির কেন্দ্রীয় কমিটির যে নেতারা রয়েছেন তাদের সাথে, এবং বিভিন্ন মাধ্যম থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি যে সমসাময়িক যে পরিস্থিতি, অর্থাৎ দেশের উদ্ভূত পরিস্থিতিতে বিএনপি দল হিসেবে কিছু দাবি আসলে জানাতে চায় এবং পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু বিএনপির পক্ষ থেকে আবেদন করা হবে, এমনটাই কিন্তু আসলে জানানো হয়েছে। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, বিএনপির কেন্দ্রীয় কমিটির এই 5 প্রতিনিধি সদস্য ছাড়াও কিন্তু এই বিএনপির যে নেতারা এখানে আসলে এসেছেন তারা কিন্তু বারংবারই বলেছেন যে দেশের পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতিকে আরো শান্ত করার জন্যই কিন্তু আসলে তারা এসেছেন। এবং দলগতভাবে হয়তোবা কিছুক্ষণ পর, অর্থাৎ মিটিংটি যেহেতু সন্ধ্যা 6টায় শুরু হয়েছে, 7টার বুলেটিনে হয়তোবা আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। তখন যদি নেতারা কথা বলেন আমাদের সাথে, তখন হয়তোবা আরো বিস্তারিত জানাতে পারবো। তবে তার পাশাপাশি আসলে যুক্ত করতে চাই, কিছুক্ষণ আগেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেছেন ভিন্ন একটি অনুষ্ঠানে, এবং তিনি কিন্তু সেখানে বলেছেন যে দলমত নির্বিশেষে জাতিগত ঐক্যর কথা কিন্তু তিনি আরো একবার বলেছেন। এবং জাতীয় ঐক্যর পাশাপাশি কিন্তু তিনি বারংবারই জোর দিয়েছেন যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরো কঠোর পদক্ষেপেরও কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এবং তার সাথে যদি যুক্ত করি, আমরা বিভিন্ন মাধ্যমে কিন্তু আসলে জানতে পারছিলাম যে নেতারা যারা এসেছেন তারা দেশের পরিস্থিতি আরো যেন শান্ত হয় এবং বিভিন্ন জায়গায় আমরা যে উদ্ভূত পরিস্থিতি দেখছি সেই পরিস্থিতিগুলোকে আরো নিয়ন্ত্রণ করার একটি আর্জিও কিন্তু তাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে থাকবে, এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে তার সাথে যদি যুক্ত করি, আজ এই 5 কমিটির সদস্যর পাশাপাশি কিন্তু এখন পর্যন্ত অন্য কোনো দল কিংবা অন্য কোনো প্রতিনিধি দল এখানে এসে কথা বলবেন প্রধান উপদেষ্টার সাথে, এমনটা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। ফিরে যেতে চাই আবার স্টুডিওতে। সন্ধ্যা 7টার বুলেটিনে হয়তোবা আমরা আরো বিস্তারিত জানাতে পারবো এখানকার বৈঠক সম্পর্কে। নিশ্চয়ই, ধন্যবাদ স্বর্ণা। এদিকে অন্তর্বর্তী সরকারের কয়েক মাসে দেশের অস্থিতিশীলতা উদ্বেগ জানিয়েছে বিএনপি। ধর্মকে ব্যবহার করে উন্মাদনা সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করে বিভাজনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এমন কোনো বক্তব্য দেয়া যাবে না যা জাতিকে বিভাজিত করবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতা নাগরিক ঐক্য পরিষদ আয়োজিত বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ রাজনীতিবিদদের সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচি।
কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, কোনো রাজনৈতিক দল ধর্মের নামে ষড়যন্ত্র চায় না। বাংলাদেশে কোনোদিনও আমরা সেই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে, অস্থিরতা সৃষ্টি করে কোনোদিনও এই সরকার আমরা চাই না এই সরকার করুক। কিন্তু উস্কানি দিচ্ছেন আপনার দেশে বসা সেই শেখ হাসিনা, যার বিরুদ্ধে 500 অধিক মামলা। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের এই অল্প দিনেই দেশের এমন অস্থিরতায় উদ্বেগ প্রকাশ করেন। নিন্দা জানান প্রথম আলো, ডেইলি স্টার সহ গণমাধ্যমে হামলার। 3 মাসও যায়নি, এখন একজন আরেকজনের বুকে রক্ত ঝরাচ্ছে। 3 মাসও যায়নি, এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে। কোন বাংলাদেশ? আমরা কি 5 তারিখের আগেই বাংলাদেশকে চিনতাম? কোথায় সমস্যাটা, কোথায়? আমি বলেন, জাতিকে যারা বিভাজনের দিকে ঠেলছে তারা মিত্র নয়, শত্রু। আপনি চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করে কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে। আপনারা গভীরভাবে চিন্তা করবেন যে আজকে বিভাজনের দিকে ঠেলছে, অনেকের দিকে ঠেলছে, তারা আমাদের আসলে শত্রু না মিত্র। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে জানিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দিয়েছে আদালত। এই রায়ে 7 বছরের দণ্ড থেকে খালাস পেলেন বেগম খালেদা জিয়া। এছাড়া বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকেও বেগম খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও খালাস দেয় হাইকোর্ট। এ নিয়ে দুর্নীতির 3 মামলায় আইনিভাবে মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী। 2018 সালের 29 অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয় ঢাকার 5 নম্বর বিশেষ আদালত। করা হয় 10 লাখ টাকা জরিমানা। অভিযোগ আনা হয় বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা। 6 বছর পর আপিল শুনানির উদ্যোগ নেন বেগম খালেদা জিয়ার আইনজীবীরা। বুধবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে আপিল শুনানির পর সব আসামিকে খালাস দেওয়া হয়। দুদক বুঝাতে চেয়েছেন যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। কোনো এভিডেন্স আসে নাই যে বেগম খালেদা জিয়া তার ক্ষমতার অপব্যবহার করেছেন। রাজনৈতিকভাবে হেয় করতে বেগম খালেদা জিয়াকে দণ্ড দেওয়া হয়, অভিযোগ করেন তার আইনজীবীরা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এবং দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই অসৎ উদ্দেশ্য নিয়ে মামলাটা দায়ের করেছিলেন। তখন তিনি বলেছিলেন, এই মামলায় আমি নির্দোষ, যারা অবিচার করবে তারাও একদিন বিচারের মুখোমুখি হবেন। তো আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের সেই আর্জ আজকে প্রমাণিত হয়েছে। এ নিয়ে দুদকের আইনজীবী জানান, বেগম খালেদা জিয়া ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ করেননি, অভিযোগ সঠিক ছিল না। টোটাল কেসে 32 সাক্ষীর মধ্যে শুধু এফআইআর বা চার্জে বললেই হবে না ক্ষমতার অপব্যবহার, এইটাকে সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। টোটাল কেসে একটা কোথাও নাই যে ক্ষমতার অপব্যবহার হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 6ই আগস্ট রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়াকে দুর্নীতির 2টি মামলায় দণ্ড মওকুফ করেন। এরপর আদালত থেকে বিচারিকভাবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। দীর্ঘ 7 বছরেরও বেশি সময় পর উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরই প্রস্তুতি হিসেবে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিলেন তিনি। দুপুর 2:15টার পর নিজ বাসভবন ফিরোজা থেকে দূতাবাসে গিয়ে কাজ শেষে বিকেল 3:15টায় বাসায় ফেরেন। 2017 সালের 16 জুলাই চিকিৎসা নিতে যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। এরপর ওই বছরের 18 অক্টোবর দেশে ফেরেন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে আসছে ডিসেম্বরের শুরুতে আবারও উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। দেশটির লন্ডনে রয়েছেন খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে পরে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া যুক্তরাষ্ট্র বা জার্মানিতেও যেতে পারেন।
বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার উপর নির্ভর করে যত দ্রুত সম্ভব তাকে বিদেশে মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়। এজন্য যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন সাবেক প্রধানমন্ত্রী। বুধবার দুপুরে তিনি বাসভবন ফিরোজা থেকে রওনা করেন মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে। বেলা ৩টায় আঙ্গুলের ছাপ দিয়ে ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অতীতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ সহ নানা অনিয়ম ছিল, এমন অভিযোগ করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। বলেন, এসব অনিয়ম বন্ধে জোর সুপারিশ করবে কমিশন। সকালে জাতীয় সংসদ ভবনে ক্ষুদ্র নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময়ের আয়োজন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের। হামলা বন্ধ ও এলাকাভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা সহ অনেকগুলো সুপারিশ তুলে ধরা হয় এই মতবিনিময় সভায়। নারী আসনের সাথে সংরক্ষিত আদিবাসী আসন করে দেওয়া যায় কিনা, তাহলে তাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত হয়ে যাচ্ছে। আমাদের দলিতদের যে প্রতিনিধিত্বের যে জায়গাটা, দলিত হরিজন তাদের যে প্রতিনিধিত্বের জায়গাটা, সেটা আমরা কোনোভাবে দেখতে পারি না। মারপিট করা হয়, ককটেল ফাটানো হয়, বোম ফাটানো হয়, এটার সাথে কিন্তু জাতীয় আদিবাসী বা আপনার আদিবাসী বা এরা কিন্তু এখানে নেই, দলিতরা কিন্তু এখানে নেই। এরা কারা আছে? পার্টির যারা আপনার মাসলম্যান তারাই কিন্তু আছে। সুতরাং এই প্রিজাইডিং অফিসার বা নিয়োগপ্রাপ্ত অফিসার কারা কোথা থেকে আসছে সেটা স্বচ্ছতার সাথে নির্বাচন কমিশনকে দেখা উচিত। কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, বিগত দিনগুলোতে নির্বাচনে কোটি টাকার বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়ম ছিল। বহু ব্যক্তি অতীতে নির্বাচনী অপরাধ করেছে, চারদিকে ঘুরে বেড়াচ্ছে, কারণ কাউকে বিচারের আওতা আনা হয়নি। তো এই ব্যাপারে আপনাদের মতামত চাই। নির্বাচনী যে অদৃশ্য ব্যয়, এটা হলো সেই মনোনয়ন বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যয় হয়। পক্ষপাত দুষ্ট ব্যক্তিদেরকে দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করানো হয়েছে, বাইরে থেকে আনা হয়েছে। তা আপনাদের মতামত আমরা এই সম্পর্কে জানতে চাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বলেন, এসব প্রস্তাব বাস্তবায়ন করবে সরকার, কমিশন কেবল সুপারিশ করবে। তো আমরা জাতীয়ভাবে পরিচিতদের পরিবর্তে আমরা যে তৃণমূলের নেতাদেরকে, প্রতিনিধিদেরকে আনার চেষ্টা করেছি, কারণ আমরা তৃণমূলের কণ্ঠ যেন শুনতে পাই, তৃণমূলের মতামত যেন আমরা পাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। নিত্যপণ্যের বাজারে অনেকটাই স্বস্তি ফিরছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এমন মন্তব্য করেন তিনি। 10 লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে বলে জানান উপদেষ্টা। আমরা যেটা বলছি যে উৎপাদন খরচ, উৎপাদকের যেটা পায় বা ইম্পোর্ট কস্ট আর ভোক্তার কাছে যে প্রাইসে আসে সেটা বিরাট গ্যাপ যেন না থাকে, অযৌক্তিক। এখন কমছে ডেফিনেটলি, আপনারা দেখছেন না। বকেয়া বেতনের দাবিতে আজও আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন 4 বছর আগে বন্ধ হয়ে যাওয়া ঢাকায় পিজেডের লেনি ফ্যাশন ও লেনি অ্যাপারেলসের শ্রমিকরা। সকাল থেকে ঢাকায় পিজেডের সামনে নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। গতকালও সকাল থেকে রাত পর্যন্ত অবরোধ করেন তারা জানান, করোনার সময় নানা সংকটে কারখানা দুটি বন্ধ হয়ে গেলেও এখনো পর্যন্ত তাদের সার্ভিস বেনিফিট, প্রভিডেন্ট ফান্ড সহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। কয়েক দফা সময় নেবার পরও বেবজা কর্তৃপক্ষ পাওনা পরিশোধ না করায় তারা সড়ক অবরোধ করেছেন। শিল্প পুলিশ জানায়, কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। হেমন্তের সকালে অপরূপ রূপ খেলা করে পাহাড়ে। কুয়াশার পর্দা ভেদ করে ভেসে বেড়ায় মেঘের ভেলা। ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙে ঝিলিক দিলেই শুরু জীবনযুদ্ধ। এর মাঝেও প্রকৃতির রূপ উপভোগ আর রসনা বিলাসে পূর্ণতা মেলে মানব সত্তার। শীতের পরশ লাগছে গায়ে, উষ্ণতা বিলীন হয়েছে চুপিসারে, মেঘের ওরাওরি পাহাড়ে পাহাড়ে। কুয়াশার চাদর ভেদ করে আলগোছে মুখ তুলে রবির কিরণ জানান দিচ্ছে উপস্থিতি। ততক্ষণে মন ভিজেছে মিহি কুয়াশায়। সেই মায়া জড়ানো সকালে রাখালের ছোটাছুটি গরু ছাগলের পাল নিয়ে, আড়মোড়া ভেঙে শিশির ভেজা কাক ভরে ফসলের মাঠে কিষানের চাঞ্চল্যের আরম্ভ তখন থেকেই। হিমমাখা সকালে প্রাণ ভরে দেওয়া আবহাওয়া আর পাহাড়ি জনপদে শরীরচর্চার দৃশ্য চোখে পড়ার মতো। মেঘ এবং কুয়াশার হাতছানি, সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হই
এই শীতের সকালে মর্নিং ওয়াক করলে সারাটা দিন খুব সতেজ যাই। কুয়াশাচ্ছন্ন সকালে বলে হাঁটার মজাই আলাদা, তাই আমরা প্রতিদিন সকালে হাঁটতে বের হই। এত সব আয়োজনের সাথে পাহাড়ি পিঠায় জমে ওঠে রসনা বিলাস। কুয়াশা ঘেরা সকাল দিয়ে শুরু, দিনমান সমস্ত আয়োজনের পর বিকেল নেমে আসে ক্লান্ত অবসন্ন অবয়বে। তখন সবকিছু বড়ই নিস্তরঙ্গ। সন্ধ্যার পর অন্ধকার গ্রাস করার আগেই পথিক পৌঁছে যেতে চায় গন্তব্যে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। মালয়েশিয়ার রাষ্ট্রীয় তহবিল 1MDBর অর্থ আত্মসাৎ মামলা থেকে অব্যাহতি পেলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। এছাড়া অব্যাহতি পেয়েছেন সাবেক ট্রেজারি সেক্রেটারি জেনারেল ইরওয়ান সেরিগার আবদুল্লাহ। বুধবার মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন নাজিব রাজাকের আইনজীবীরা। 2009 সালে 1MDB নামে রাষ্ট্রীয় তহবিলটি গঠন করেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। 2009 থেকে 2014 সাল পর্যন্ত এই তহবিল থেকে $450 কোটি পাচারের অভিযোগ ওঠে নাজিব রাজাক ও ইরওয়ান সেরিগার আবদুল্লাহর বিরুদ্ধে। 2018 সালে মালয়েশিয়া নিম্ন আদালতে তাদের বিরুদ্ধে মামলা হয়। 2020 সালে নাজিব ও ইরওয়ানকে 12 বছরের কারাদণ্ড এবং 21 কোটি রিঙ্গিত জরিমানা করে আদালত। চলতি বছর জানুয়ারিতে মালয়েশিয়ার রাজার কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আবেদন করেন নাজিব রাজাক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।